ইরানে হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না, পাকিস্তান সফরে গিয়ে হুঁশিয়ারি রাইসির। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার হুমকি উড়িয়ে দিয়ে ইসলামাবাদ তেহরান বাণিজ্য চুক্তি। এবং যুক্তরাজ্যে পাশ হল রুয়ান্ডা বিল। অভিবাসীদের বিপজ্জনক ক্রসিং থেকে বিরত রাখতেই এই পদক্ষেপ, দাবি ব্রিটিশ প্রধানমন্ত্রীর। অমানবিক আখ্যা মানবাধিকার সংগঠনের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মঙ্গলবার ফ্লোরিডার একটি স্কুল পরিদর্শনের সময় প্রতিবাদের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই দিন ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের 100-র বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং গণহত্যা বন্ধের দাবিতে এক সপ্তাহ ধরে বিক্ষোভে উত্তপ্ত যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, ইয়েল সহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ওয়াশিংটনের সিয়াটেলের রাস্তায় চলে আসে হাই স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা। এ সময় শান্তিপূর্ণ প্রতিবাদের পাশাপাশি মত প্রকাশের স্বাধীনতার বিষয়ে জানান তারা। বিক্ষোভের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। ফ্লোরিডার টাম্পায় হিলসবোরো কমিউনিটি কলেজ পরিদর্শনের সময় বিক্ষোভকারীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি। এমনকি প্রেসিডেন্ট কলেজটিতে বক্তব্য দেওয়ার সময় ফিলিস্তিনের পতাকা নেড়ে নিরীহ গাজাবাসীর প্রতি সমর্থনের কথা জানান দেন আন্দোলনকারীরা। একই দিন 30টির বেশি তাঁবু স্থাপন করে ক্যালিফোর্নিয়ার ইউসি বার্কলি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তবে যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার থাকায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে যাতে বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় বলে জানান তারা। অন্যদিকে একই অঙ্গরাজ্যে বন্ধ রয়েছে পলিটেকনিক বিশ্ববিদ্যালয়। বুধবার পর্যন্ত ক্যাম্পাস বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে তাঁবু স্থাপন করে অবস্থান করেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পাশাপাশি ইসরায়েলকে অস্ত্র সহায়তা বন্ধ এবং অন্যান্য সহায়তা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসকদের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান তারা। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নিউ ইয়র্কের নিউ স্কুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন ফিলিস্তিনের পতাকা হাতে স্লোগান দেন তারা। এদিকে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের 100-র বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। মৌসুমী সাথী, সময় সংবাদ। মাঠ ঘাট জুড়ে রং বেরঙের টিউলিপের রাজত্ব। নেদারল্যান্ডসের টিউলিপ বাগান নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার হুমকি উড়িয়ে দিয়ে ইরানের সঙ্গে বেশ কয়েকটি চুক্তি করল পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্য বছরে $10 বিলিয়ন উন্নীত করার আশা ইরানের প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর। ইব্রাহিম রাইসির ইসলামাবাদ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন দুই নেতা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পৌঁছান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শাহবাজ সরকারের শীর্ষ কর্মকর্তারা। রাইসির সফর ঘিরে পুরো ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিন রাইসি দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে। এ সময় রাইসিকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। দুই নেতা বৈঠকে মিলিত হন। পরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় এসব চুক্তিতে। সংবাদ সম্মেলনে দেশ দুটির সম্পর্ক আরও শক্তিশালী করার ঘোষণা দেন দুই নেতা। বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য অন্তত $10 বিলিয়ন উন্নীতের আশাবাদ ব্যক্ত করেন ইরানের প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আশানুরূপ নয়। প্রথম দফায় আমরা এটা নিয়ে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য অন্তত $10 বিলিয়ন উন্নীত করার। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে বর্তমানে ইরান ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য হয় বছরে $2 বিলিয়ন। এদিন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গেও দেখা করেন রাইসি। এদিকে ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানে থাকা অবস্থাতেই ইসলামাবাদকে সতর্ক করেছে ওয়াশিংটন। তেহরানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে গেলে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ার ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে যুক্তরাষ্ট্র শুধু পাকিস্তানের বৃহত্তম রপ্তানি বাজারই নয়, বরং দেশটির অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ বলেও উল্লেখ করেন মুখপাত্র। রাহুল রানা, সময় সংবাদ। ইরানের ওপর আবারও হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না। মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইসরায়েল যদি আবারও ইরানি ভূখণ্ডের ওপর কোনো হামলা চালায় তাহলে এর পরিণতি হবে ভয়াবহ। নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইসরায়েলকে। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। এর আগে গেল 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাবে 14 এপ্রিল রাতে তেল আবিব লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।
এরপর পুনরায় ইরানের ইস্পাহান শহরে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। উত্তেজনা থামাতে বিষয়টি চেপে যায় রাইসি প্রশাসন। আনুষ্ঠানিকভাবে হামলার দায়ও স্বীকার করেনি তেল আবিব। যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির মধ্যেই রাশিয়ার বিতর্কিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েন করতে যাচ্ছে তুরস্ক। খুব শিগগিরই ইরাক সীমান্তে এগুলো মোতায়েন করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK-র বিরুদ্ধে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথা জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্কারার এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে আরও জটিল পরিস্থিতি তৈরি করবে। চলতি মাসের শুরুতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি PKK ড্রোন হামলা মোকাবেলায় ইরাক সীমান্তে রাশিয়ার শক্তিশালী S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হবে বলে তুর্কি গণমাধ্যমে উঠে আসে। আঙ্কারার এই বার্তা কি তবে সত্যি হতে যাচ্ছে? ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে তুরস্ক খুব দ্রুত এই প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন করতে যাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে চাউর উঠেছে। গণমাধ্যমে বলা হয়, ইরাক সীমান্তে PKK বাহিনীর বিরুদ্ধে পরিকল্পিত হামলার জন্য এই ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। আর এমনটি হলে এটি হবে রাশিয়ার কাছ থেকে S-400 পাওয়ার পর তুরস্কের প্রথম কোনো অপারেশনে এর ব্যবহার। 2019 সালে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে S-400 নেয় তুরস্ক। প্রতিরক্ষা ব্যবস্থাটি কিনতে তুরস্ক রাশিয়ার সঙ্গে আনুমানিক $2.5 বিলিয়ন চুক্তি করে। তবে আঙ্কারার আরও বেশি খরচ হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিশ্বের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখা হয় S-400-কে। প্রতিরক্ষা ব্যবস্থাটি এমনভাবে তৈরি, এটি ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপ্রত্যাশিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতেও সিদ্ধহস্ত এটি, যে কারণে তুরস্কের S-400 ব্যবহার নিয়ে দুশ্চিন্তায় থাকে ন্যাটো। তুরস্ক S-400 মোতায়েন করতে যাচ্ছে এমন খবরে আঙ্কারাকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। গত ফেব্রুয়ারিতে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থা থেকে সরবে না বলে সাফ জানায় আঙ্কারা। এদিকে অনেক বিশ্লেষক মনে করছেন, তুরস্কের এ ধরনের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলবে। ইসরায়েল ইরান সংঘাতের জেরে নিজেদের নিরাপত্তার যুক্তি দিয়েও এই প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারের চেষ্টা করবে আঙ্কারা। তাছাড়া PKK-র পেছনে ইরানের সমর্থন রয়েছে বলে মনে করা হয়। এদিক থেকে ইরাক সীমান্তে সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে তুরস্কের S-400 মোতায়েন হবে এই অঞ্চলে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র ইরানের বিরুদ্ধেই মস্কোর অস্ত্র ব্যবহার। এতে অঞ্চলটির পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। রাইসা জান্না, সময় সংবাদ। ভারতের মানবাধিকার পরিস্থিতি উদ্বেগজনক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, দেশটিতে সংখ্যালঘু নির্যাতন, সরকারের সমালোচকদের চাপ প্রয়োগ ও হয়রানি করা হচ্ছে। তবে মার্কিন বার্ষিক মানবাধিকার প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। গেল বছরের মাঝামাঝি থেকে উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুর। রাজ্যটিতে কুকি ও মেইতি জাতিগোষ্ঠীর মধ্যে জাতিগত সংঘাত চলছে। এতে এখন পর্যন্ত হতাহত হয়েছেন বহু মানুষ। স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের ভারতের মণিপুর রাজ্যের পরিস্থিতি তুলে ধরা হয়। রাজ্যটিতে সংখ্যালঘুদের উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এছাড়াও ভারত জুড়ে সংখ্যালঘু, সাংবাদিক এবং ভিন্ন মতাবলম্বীদের উপর নির্যাতনের প্রমাণ আছে যুক্তরাষ্ট্রের কাছে বলেও জানানো হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের অন্যান্য অংশেও সরকার ও এর সমর্থকেরা সমালোচকদের চাপ সৃষ্টি ও হয়রানি করেছে। উদাহরণ হিসেবে বলা হয়, 2023 সালে বিবিসির ভারতীয় অফিসে আয়কর বিভাগের তল্লাশির বিষয়টি। নরেন্দ্র মোদীকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রকাশের পর বিবিসির ওই অফিসে অভিযান চালানো হয়। প্রতিবেদন জুড়েই ভারতের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বলা হয়, এর আগে কখনো দেশটির অবস্থা এতটা খারাপ ছিল না। এর আগে 2023 সালে প্রতিবেদন প্রকাশের পরপরই তা ভ্রান্ত তথ্য, উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছিল নয়াদিল্লি। যদিও ওয়াশিংটনের এবারের মানবাধিকার বিষয়ে প্রতিবেদন নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মোদী সরকার। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনে এবার নজর কাটছেন কোটিপতি প্রার্থীরা। দরিদ্র প্রার্থীরাও চোখে চোখ রেখে লড়ছেন ভোট যুদ্ধে। প্রথম দফায় ভোটে 2000 প্রার্থীর মধ্যে অনেকেই 100 কোটি টাকার উপরে মালিক ছিলেন। এবার দ্বিতীয় দফার ভোটে প্রায় 700 কোটি টাকার মালিকও প্রার্থী হয়েছেন। 26 এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় ভাগ্য পরীক্ষা হবে দ্বিতীয় ধনী প্রার্থী অভিনেত্রী হেমা মালিনীরও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় যেমন আছেন 700 কোটি রুপির মালিক, তেমনি রয়েছেন মাত্র 500 রুপির মালিকও। দ্বিতীয় দফার ভোটে 13 রাজ্যে মোট 1198 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে
1192 জনের হলফনামা বিশ্লেষণ করেছে দেশটির নির্বাচনী তথ্য সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা এডিআর। দ্বিতীয় দফার ভোটে 390 জন প্রার্থী এবার কোটিপতি। আর এমন 6 জন প্রার্থী রয়েছেন যাদের কোনো সহায় সম্পদই নেই। কারো হাতে মাত্র 500 টাকা, তো কারো হাতে রয়েছে মাত্র 1000 রুপি। তাদের নেই কোনো বাড়ি, থাকার জায়গা, এমনকি হাতের মোবাইল ফোনও। তথ্য বিশ্লেষণকারী সংস্থা আরো বলছে, শীর্ষ 3 ধনী প্রার্থীর 2 জন কংগ্রেসের, আর তাদের নাম ভেঙ্কাটামানে গৌড়া এবং ডিকে সুরেশ। গৌড়ার মোট সম্পদের পরিমাণ 715 কোটি রুপি, আর ডিকে সুরেশের 622 কোটি। আর তৃতীয় ধনী প্রার্থী হেমার রয়েছে 278 কোটি রুপির সম্পদ। দ্বিতীয় দফার সবচেয়ে দরিদ্র প্রার্থীর রেকর্ডও গড়েছেন প্রার্থীরা। আগের দফায় কোনো দরিদ্র প্রার্থী ছিলেন না। এবার মাত্র 500 রুপি পকেটে নিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করছেন মহারাষ্ট্রের নান্দের লোকসভা আসন থেকে নির্দল প্রার্থী লক্ষণ নাগরাও। ভারতের বিচিত্রময় ভৌগোলিক অবস্থার মতোই নির্বাচনগুলোতে প্রার্থীদের ক্ষেত্রেও যে নাটকীয় বিচিত্রময়তা পাওয়া যাবে সেটা খুবই সঙ্গত বলেও মনে করছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ইউক্রেনকে আরও 62 কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে থাকবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং 40 লাখ রাউন্ড গোলাবারুদ। মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলে সহায়তার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এছাড়া ঋষি সুনাকের কার্যালয় জানায়, রাশিয়ার আগ্রাসন প্রতিহত করতে সর্বাত্মক চেষ্টা করে পাশে থাকবে যুক্তরাজ্য। পরে ইউক্রেনকে সবসময় সহযোগিতার জন্য যুক্তরাজ্যকে ধন্যবাদ জানান জেলেনস্কি। Do it in a team, and I've worked very hard to put in place, and it's important. час між політичними. 2 বছর আটকে থাকার পর অবশেষে পাশ হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রস্তাবিত রুয়ান্ডা বিল। অভিবাসীদের বিপজ্জনক ক্রসিং থেকে বিরত রাখার পাশাপাশি অপরাধীদের চক্র ভেঙে দিতেই এই পদক্ষেপ বলে জানান সুনাক। এখন শুধু এটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা। এদিকে বিলটিকে অমানবিক হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাজ্যের পার্লামেন্টে অবশেষে পাশ হলো বহুল আলোচিত রুয়ান্ডা বিল। বিরোধী দলগুলোর আপত্তির মুখে 5 মাস ধরে ঝুলেছিল বিলটি। এখন শুধু এটি আইনে পরিণত হওয়ার অপেক্ষা। এ বিষয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানান, দুর্বল অভিবাসীদের বিপজ্জনক ক্রসিং থেকে বিরত রাখার পাশাপাশি অপরাধী চক্র ভেঙে দিতেই এই পদক্ষেপ। এই বিলের মাধ্যমে এটি স্পষ্ট হলো যে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারী কেউ এখানে অবস্থান করতে পারবেন না। জুলাই মাসের মাঝামাঝি অভিবাসীদের নিয়ে রুয়ান্ডার উদ্দেশ্যে প্রথম ফ্লাইট ছেড়ে যেতে পারে বলেও জানান তিনি। এ নিয়ে 2022 সালের এপ্রিলে দেশটির সরকারের সঙ্গে 5 বছরের চুক্তি হয় যুক্তরাজ্যের। চুক্তিতে বলা হয়, যুক্তরাজ্যের সরকারের কাছ থেকে অর্থনৈতিক সহায়তা নেওয়ার বিনিময়ে 5 বছর দেশটিতে অভিবাসন প্রত্যাশীদের জায়গা দেবে রুয়ান্ডা। পাশাপাশি তাদের পুনর্বাসন বাবদ বাড়তি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয় যুক্তরাজ্য। সে বছর অভিবাসীদের নিয়ে প্রথম ফ্লাইটটির যাত্রার কথা থাকলেও পরবর্তীতে ইউরোপের মানবাধিকার আদালতের এক আদেশে বাতিল হয়ে যায় তা। এদিকে রুয়ান্ডা বিলকে অমানবিক হিসেবে আখ্যা দিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং ইউরোপের কাউন্সিল উভয়ই যুক্তরাজ্যকে তার পরিকল্পনা পুনর্বিবেচনা করার আহ্বান জানায়, কারণ এই আইনটি মানবাধিকার সুরক্ষাকে ক্ষুণ্ণ করে এবং বিশ্বব্যাপী অভিবাসন সংকট মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে বলে আশঙ্কা করা হচ্ছে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ দিয়ে স্পষ্টভাবেই নির্বাচনী জালিয়াতি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার রিপাবলিকান এ নেতার ফৌজদারি মামলার বিচারের শুনানিতে এ মন্তব্য করেন কৌশলীরা। অবশ্য এদিন আদালতে আবারও ট্রাম্পকে নির্দোষ দাবি করেন তার আইনজীবীরা। একের পর এক প্রাইমারি এবং ককাসে জিতে যখন ট্রাম্প শিবিরে সুবাতাস, সে সময়ই বড় ধরনের ইমেজ সংকটে পড়েছেন এ নেতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে ফৌজদারি মামলায় বিচার কাজ শুরু হয়েছে তার। মূলত 2016 সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার নিউ ইয়র্কের আদালতে সোমবার কৌশলীদের তীক্ষ্ণ বাক্যবাণের মুখে পড়েন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মধ্য দিয়ে 2016 সালে নির্বাচনে বেআইনি পথ অবলম্বন করেছেন ট্রাম্প। অর্থ খরচ করে স্টর্মির কণ্ঠরোধ করার এই চেষ্টাকে সোজাসাপটাভাবে নির্বাচনী জালিয়াতি আখ্যা দেন কৌশলীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেন ট্রাম্পের আইনজীবী। নির্বাচনকে প্রভাবিত করতে তিনি কোনো ধরনের অপরাধ করেননি বলেই জোরালো দাবি তাদের। আর শুরু থেকে ট্রাম্প নিজেও এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে আসছেন। এ মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 4 বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের। অবশ্য জরিমানা দিয়ে কারাবাস থেকে রেহাই মিলবে তার। আসন্ন নির্বাচনের প্রার্থিতার ক্ষেত্রেও এই মামলার রায় কোনো প্রভাব ফেলবে না। তবে ভোটের মাঠে তার পক্ষে ভোট কমলেও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রিয়াঙ্কা চক্রবর্তী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধে আইন করলে বাইডেন সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে অ্যাপটির মালিকানা কোম্পানি বাইটড্যান্স। সোমবার রুশ গণমাধ্যম আরটিকে এমনটাই জানিয়েছেন কোম্পানিটির শীর্ষ কর্মকর্তা মাইকেল বেকারম্যান। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাপে নেউলে সম্পর্ক দীর্ঘদিনের। দেশটির নাগরিকদের থেকে টিকটক অ্যাপের মাধ্যমে তথ্য ফাঁসের অভিযোগও উঠেছে বহুবার। তারই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো চীনা মালিকানাধীন অ্যাপটির ওপর নিষেধাজ্ঞা দিতে বিল পাস হয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদে। তবে এই আইন কার্যকর হলে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামবে টিকটক অ্যাপের মালিকানা কোম্পানি বাইটড্যান্স। সোমবার রুশ গণমাধ্যম আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে বাইটড্যান্স কোম্পানির মার্কিন শাখার কর্মকর্তা এবং টিকটকের পাবলিক পলিসি বিভাগের প্রধান মাইকেল বেকারম্যান একথা বলেন। 2016 সালে চীনা কোম্পানি বাইটড্যান্স প্রথম বাজারে এই অ্যাপ আনে। এরপর 2022 সালে বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের সংখ্যা 75 কোটি ছাড়িয়ে যায়। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীর সংখ্যা প্রায় 17 কোটি। 2021 সালে টিকটকের বিরুদ্ধে মার্কিন নাগরিকদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ ওঠে। ওই বছরই মার্কিন সেনা কর্মকর্তা ও কর্মচারীদের এই অ্যাপটি ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় ওয়াশিংটন। পরের বছর 2022 সালে দেশটির সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও একই আদেশ দেওয়া হয়। সম্প্রতি দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অ্যাপটি নিষিদ্ধের পক্ষে ভোট দেন 360 জন প্রতিনিধি, বিপক্ষে দেন 50 জন। প্রেসিডেন্ট বাইডেন বিলটিতে স্বাক্ষর করলেই আইনটি গোটা যুক্তরাষ্ট্রে কার্যকর হবে বলেও জানানো হয়। নাদিম মারজান, সময় সংবাদ। চীনে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 11 জন। রয়টার্সের এক ফুটেজে দেখা যায় পানিতে তলিয়ে আছে চীনের দক্ষিণাঞ্চলীয় জনবহুল প্রদেশ গুয়াংডং। বন্যায় ভেসে যাচ্ছে যানবাহন। বেশ কয়েকটি নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ছে লোকালয়ে। ভূমিধসের ঘটনাও ঘটেছে। গণমাধ্যম বলছে এখন পর্যন্ত 1 লাখের বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে প্রদেশটি। ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ অন্তত 5 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ফ্রান্স থেকে ব্রিটেনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ছোট নৌকাটিতে অন্তত 110 জন অভিবাসন প্রত্যাশী ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তবে কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে কিংবা এখনও নিখোঁজ কতজন তা জানানো হয়নি। উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ডের সদস্যরা। এই রুট ব্যবহার করেই হাজার হাজার অভিবাসন প্রত্যাশী ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছেছেন। যাত্রাপথে অনেকের মৃত্যু হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 3 জন। সোমবার আবুধাবি সিটিতে বন্ধুদের সঙ্গে গভীর রাতে ঘুরতে যান মোহাম্মদ আবু সাইয়েদ। এ সময় দ্রুত গতিতে গাড়ি চালাতে থাকে চালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনা। এ সময় মারা যান আবু সাইয়েদ। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি বাজারের বধুপাড়ায়। আগামী 29 এপ্রিল তার লাশ দেশে আসতে পারে বলে জানা গেছে। এ ঘটনা চালককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ইহুদিদের সন্তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি। তবে বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি রিয়াদ। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ হামাস ইসরায়েল সংঘাতের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেখানে সৌদি আরব এ বিষয়ে সরাসরি কোনো বিরোধিতায় যায়নি। এরই মধ্যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউথি নেতা আব্দুল মালেক আল হাউথির দাবি, ইহুদিদের সন্তুষ্ট করতে পাঠ্যপুস্তক থেকে কোরআন শিক্ষা বাদ দিচ্ছে সৌদি আরব। আব্দুল মালেক আল হাউথি বলেন, কোরআনের যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে সে আয়াতগুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে ওই নেতা আরও বলেন, সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে। গত কয়েক বছর ধরেই সৌদি আরবের গবেষকরা দেশটির পাঠ্য বইগুলোতে নারী পুরুষের ভূমিকা থেকে শুরু করে শান্তি ও সহিষ্ণুতার বার্তা সংক্রান্ত বিষয়গুলোতে ধারাবাহিকভাবে কিছুটা উদারতার ইঙ্গিত পাচ্ছেন। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরুর সম্ভাবনা, ইহুদি ও খ্রিস্ট ধর্মের অনুসারীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে অব্যাহত সংঘাতসহ কিছু জটিল ও সংবেদনশীল বিষয়ে সৌদি পাঠ্যপুস্তকের পরিবর্তন সবার মনোযোগ আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।
ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানের জন্য $95 বিলিয়ন বিল পাশ হলো মার্কিন কংগ্রেসে। স্থানীয় সময় বুধবার এই বিলটি স্বাক্ষর করে আইনে পরিণত করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যার মধ্যে 61 বিলিয়ন ইউক্রেনের, 26 বিলিয়ন ইসরায়েলের এবং $8.12 বিলিয়ন বরাদ্দ করা হয় তাইওয়ানের জন্য। এদিকে বিলটি নিয়ে চূড়ান্ত ভোটের আগে ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, ইতিহাস পরিবর্তন করতে যাচ্ছে সামরিক সহায়তায় বরাদ্দ করা অর্থগুলো। সাপ্লাই চেইনে চাপ কমা ও গম, ভুট্টার বাম্পার ফলনের উপর ভর করে চলতি বছর বিশ্ববাজারে কমবে খাবারের দাম, যা দিন শেষে স্বস্তি দেবে ভোক্তাদের। এমন পূর্বাভাসই দিয়েছে অর্থনৈতিক উপদেষ্টা সংস্থা অক্সফোর্ড ইকোনমিক্স। বাজারে গেলে নাভিশ্বাস ওঠে ভোক্তার প্রায় সব নিত্যপণ্যের দামই চড়া। প্রতিনিয়ত দাম বাড়তে বাড়তে তা চলে গেছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এমন পরিস্থিতিতে স্বস্তির কথা বলছে অর্থনৈতিক উপদেষ্টা সংস্থা অক্সফোর্ড ইকোনমিক্স। 2024 সালে বিশ্ববাজারে খাদ্যের দাম কমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এক বিবৃতিতে তারা জানায়, চলতি বছর বৈশ্বিক খাদ্যমূল্য কমবে, ফলে খুচরা বাজারে খাদ্যপণ্যের দামও কমবে। খাবারের দাম কমার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে গম ও ভুট্টার প্রচুর সরবরাহ থাকা, কেননা সাম্প্রতিক মাসগুলোয় ফসল দুটোর বাম্পার ফলন হয়েছে, এতে কমতির দিকে রয়েছে দাম। ফ্যাক্টসেটের তথ্য বলছে, বছর ব্যবধানে গমের দাম কমেছে 10% আর ভুট্টার 6%। 2022 সালে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে গম ও ভুট্টার উৎপাদন বাড়িয়েছেন কৃষকরা। এতে চলতি মৌসুমে বিশ্ববাজারে ভুট্টার রেকর্ড উৎপাদন হবে বলে মনে করে অক্সফোর্ড। পাশাপাশি বাড়ছে গমের উৎপাদনও, তবে তা 2022-23 মৌসুমে রেকর্ড উৎপাদনের তুলনায় কম হবে বলে জানিয়েছে অক্সফোর্ড ইকোনমিক্স। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে খাদ্যশস্যের সরবরাহ ব্যবস্থায় যে চাপ সৃষ্টি হয়েছিল তা অনেকটাই কমে আসবে বলেও জানিয়েছে সংস্থাটি। বিশ্ববাজারে রাশিয়ার রপ্তানি করা গমের কারণে স্থিতিশীল রয়েছে দাম। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। টিউলিপ ফুলের চোখ জুড়ানো সৌন্দর্য উপভোগে অসংখ্য পর্যটকের গন্তব্য নেদারল্যান্ডস। বিশ্বের অন্যতম সমৃদ্ধ ফুলের বাগান কেউকেনহফ ছাড়াও দেশটির বিস্তৃত টিউলিপ মাঠগুলোতেও ভিড় করেন দর্শনার্থীরা। হরেক রঙের টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ আগতরা। নেদারল্যান্ডস থেকে রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। দৃষ্টি জুড়ে শুধুই মুগ্ধতা। মাইলের পর মাইল ভূমিতে ফুটে আছে নানা রঙের, নানা জাতের টিউলিপ। বসন্তে নেদারল্যান্ডসের বিভিন্ন অঞ্চলের টিউলিপ মাঠের এমন অপরূপ সৌন্দর্যের টানে ঢল নেমেছে পর্যটকের। মোহনীয় এই দৃশ্য উপভোগের পাশাপাশি এই স্মৃতি সংরক্ষণেও কমতি নেই উৎসাহ উদ্দীপনার। চলছে নানা সাজে, নানা ঢঙে ছবি তোলা। মাঠের সৌন্দর্য তো বটেই, ইউরোপের বাগান হিসেবে পরিচিত কেউকেনহফ মুখর অসংখ্য পর্যটকের পদচারণায়। 80 একর জায়গায় ফুটেছে প্রায় 100 প্রজাতির টিউলিপ। প্রতি বছর কেউকেনহফেই রোপণ করা হয় 70 লাখের বেশি চারা। টিউলিপের এত প্রজাতি বিশ্বের কোথাও দেখা যায় না বলে জানান বাগানটিতে ঘুরতে আসা পর্যটকরা। I think the Keukenhof is probably one of the most stunning flower displays I've ever seen. There's a lot of pensive thinking to go on here. You can look and stare at even these little beds here, and you'll find and discover things that you didn't even notice. You can't just walk by them. The longer you stand here and think, the better. I would say it's very beautiful. It's colorful. I would say, yeah, it's much people there, but the flowers are wow. কেউকেনহফ ফুলের বাগানে শুধু টিউলিপই নয়, রয়েছে চেরি, ড্যাফোডিল, লিলি সহ আরও অসংখ্য ফুলের সমারোহ। মার্চের মাঝামাঝি সময় থেকে মধ্য মে পর্যন্ত প্রতি বছর কমপক্ষে 15 লাখ পর্যটক কেউকেনহফ গার্ডেন ভ্রমণ করলেও এবছর এপ্রিলেই সে সংখ্যা ছাড়িয়ে যায় বলে জানান বাগান সংশ্লিষ্টরা। ইউরোপের বাগান নামে পরিচিত কেউকেনহফ বিশ্বের অন্যতম বড় বাগানগুলোর একটি। মার্চের মাঝামাঝি থেকে মের মাঝামাঝি সময় পর্যন্ত এটি যে রূপ ধারণ করে, এটিকে পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ বলতেও দ্বিধাবোধ করেন না পর্যটকরা। তাই সকাল থেকে সন্ধ্যা পুরোটা সময় জুড়েই পর্যটকদের পদচারণায় মুখর থাকে এই বাগানটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, কেউকেনহফ, নেদারল্যান্ডস। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানে হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না। পাকিস্তান সফরে গিয়ে হুঁশিয়ারি রাইসির। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার হুমকি উড়িয়ে দিয়ে ইসলামাবাদ তেহরান বাণিজ্য চুক্তি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।